যদিও বৈশাখ মাস, তবুও মাঝে মাঝেই ঝড় বৃষ্টি, মেঘলা আকাশ, তাই জন্য সেরকম গরম লাগছে না। তাহলে আর কি, চলুন বেরিয়ে পড়ি। রবিবারের সকাল, ধীরে ধীরে বাজার বসছে। একটু পরেই এই জায়গাটা সরগরম হয়ে উঠবে। আমি কাকুরগাছি থেকে একটা অটো ধরে কাইজার স্ট্রিটে পৌঁছে গেলাম। এই কাইজার স্ট্রিটেরও চারপাশের দোকানগুলো আস্তে আস্তে সেজে উঠছে, যদিও জনসমাগম হাওড়া বা শিয়ালদায় সবসময় বিপুল। এই এসে পৌঁছে গেছি শিয়ালদা নর্থ। এখান থেকে আমার যাত্রা শুরু হবে। 1 নম্বর স্টেশন থেকে শিয়ালদা কাটোয়া গ্যালাপিং লোকালে উঠে বসলাম। সকালবেলা জানলার ধারে সিট পেলে ট্রেন যাত্রা বেশ মনোরম। নানান রকম ফেরিওয়ালার ডাক, সহযাত্রীদের কথাবার্তা, কখনো বাউলের গান। এই করতে করতে বেশ কিছু পথ পেরিয়ে এলাম। এই যে ব্রিজটি দেখছেন, এটা হচ্ছে জুবিলি ব্রিজ। গরিফা এবং হুগলি ঘাটের সাথে এটা সংযোগ স্থাপন করেছে। এর অবশ্য আরেকটা অন্য নামও আছে, সম্প্রীতি সেতু। ইদানিংকালে যেটার বড় অভাব আমাদের দেশে এবং রাজ্যে। যাই হোক, এরপরই ব্যান্ডেল, আবার ব্যান্ডেল পেরিয়ে যেতে বদলে যাচ্ছে ল্যান্ডস্কেপ। দেখুন, যত দূরে চাইবেন কিরকম হলুদ সবুজ ছক কাটা কাটা রঙের বাহার। আসলে কিছু কিছু ধানে হলুদ হাওয়া এসে গেছে, কিছু কিছু ধানের শীষ এখনো সবুজ, আর কয়েকদিন বাদে পুরোটাই কিন্তু হলুদ হয়ে যাবে। আহা, গ্রাম বাংলার এই দৃশ্যগুলো না চোখ জড়িয়ে দেয়। এই করতে করতে মোটামুটি 2 ঘন্টা 10 মিনিট আমি এসে পৌঁছলাম গুপ্তিপাড়া স্টেশনে। গুপ্তিপাড়া, রথ, মন্দির, গুপ সন্দেশ, বারোয়ারি পুজোর ইতিহাস। বেশ প্রাচীন জনপদ এই গুপ্তিপাড়া। শুনেছি মুঘল আমলে সত্যদীপ সরস্বতী নামে এক সাধু গঙ্গা ভাগীরথীর তীরে এসে উপস্থিত হন এবং তিনি সেখানে শ্রী শ্রী বৃন্দাবনজিকে স্মরণ করে একটি মন্দিরও করেন। এর থেকে পরে এই জায়গার নাম হয় গুপ্ত বৃন্দাবন পল্লী এবং কালে কালে গুপ্তিপাড়া। এই ওভারব্রিজটা দিয়ে আপনি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে এলাম। এখান থেকে একটি টোটো বুক করি। এই টোটোর সাথেই গুপ্তিপাড়া মোটামুটি ঘুরে দেখবো আজকে। আসুন। আমরা প্রথম এসে পৌঁছই জোড়া শিব মন্দির সংলগ্ন এই জমিদার কীর্তিচন্দ্র সেনের বাড়িতে। গুপ্তিপাড়ায় সেনরাই কয়েক পুরুষের জমিদার। আসুন, এই কীর্তিচন্দ্র সেনের বাড়িতে আমরা ঢুকি। এই ঢুকে এলাম। এই যে পুরো দেখা যাচ্ছে কড়িবর্গার একটা লম্বা বারান্দা। এই বারান্দা ঘুরে একদম সামনে তাকালেই হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরেই প্রতি বছর দুর্গাপূজা হয়। সেন জমিদারদের 2-3 জন শরিক আছে, তারাই পালা করে এক এক বছর এক একজন দুর্গাপূজা করে। এই সেন জমিদার বাড়িতে অনেকগুলো ঘর রয়েছে চারপাশে। এগুলো অধিকাংশই বন্ধ, পুজোর সময় খোলা থাকে। এরই মধ্যে একটি ঘরে তিমির চোয়ালের একটি অংশ দেখতে পেলাম। তারপর এখান থেকে বাইরে বেরিয়ে আসি। বাড়ির উল্টো দিকে প্রকাণ্ড বড় একটা আম গাছ। এবার প্রচুর আমের ফলন হয়েছে সর্বত্রই, আস্তে আস্তে দেখছিলাম। আর এখানে দাঁড়িয়ে দেখুন কি চমৎকার সুন্দর ফ্রেমটা। এই দুটো মন্দির, সামনে দিয়ে পেছন দিক দিয়ে একজন ফেরিওয়ালা জিনিস ফেরি করতে করতে চলে যাচ্ছে।
আর বিরাট বড় চাতাল। শীতকালের দুপুরে বা এই গরমে বিকেলবেলায় সবাই বসে আড্ডা হয় এখানে। এই করতে করতে আমরা এবার এলাম বিন্দুবাসিনী মন্দিরে। মনে রাখতে হবে, বিন্দুবাসিনী পূজা সমিতি গুপ্তিপাড়ায় 1166 সালে প্রথম বারোয়ারি পুজো শুরু করেন এখানে। বেঙ্গল গেজেটের তথ্য অনুযায়ী দেখা যায় যে গুপ্তিপাড়াতেই প্রথম শুরু হয়েছিল বারোয়ারি পুজো। আসলে জমিদারদের বাড়ির দুর্গাপুজোয় সকলে ভালো মতো অংশগ্রহণ করতে পারত না, তাই কয়েকজন মানুষ মিলে এই পুজোর সূচনা করেন। রাইজ অফ প্রলেটারিয়াত। এবার ওখান থেকে বেরিয়ে আমরা এগিয়ে চলি দেশকালী মন্দির। এই অংশটা একটা প্রকাণ্ড বটগাছের নিচে, আরো অনেক গাছ চারপাশে, খুব শান্ত নিরিবিলি একটা জায়গা। আর বিশেষ করে এই গরমে না, এই প্রকাণ্ড বটগাছের নিচে দাঁড়ালে না দুদণ্ড জিরিয়ে নেওয়া যায়, ভীষণ শান্তি পাওয়া যায়। ওই যে আমার সোজাসুজি দেখছেন ডান দিকে, এটা হচ্ছে দেশকালী মন্দির, আর এই বাঁ দিকের অংশটা হচ্ছে একটি শিবের মন্দির। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম সুভাষ প্রামাণিক। আচ্ছা, আপনি তো এখানেই বরাবরের বাসিন্দা। আচ্ছা, আর আপনার ফোন নাম্বারটা বলে দিন, কারণ অনেকে যখন আসবে। আচ্ছা, 9153241259। ভেরি গুড, খুব ভালো। সুভাষ প্রামাণিক। সুভাষ প্রামাণিক। সুভাষদা কিন্তু খুব ভালো লোক, মানে আপনারা যখন আসবেন সুভাষদার সাথে আসবেন, এত যত্ন করে দেখাচ্ছেন সব জায়গা, ভীষণ ভালো মানুষ। এবার আবার এখান থেকে আমাদের গাড়ি গড়ায়। এবার আমরা সোজা এগিয়ে যাই গুপ্তিপাড়ার মূল আকর্ষণ যে মন্দির প্রাঙ্গণ, সেখানে। এই যে দেখুন, সরাসরি দেখতে পাচ্ছেন পিরামিডের মতো একটি টিনের স্ট্রাকচার, এর মধ্যেই রথ রাখা আছে। আর এই ডান দিকে হচ্ছে গুপ্তিপাড়ার এই বিখ্যাত মন্দির প্রাঙ্গণটি। আগে আমরা রথের ওখানে যাই, এখানে স্থানীয় কিছু মানুষের সাথে দেখা হয়, কথা হয়। বাড়ি এখানে। রথের সময় তো খুব ধুমধাম হবে। হ্যাঁ, এটা কত ফুটের রথ? এই এটার হাইট কত ফুট? হাইট ছিল অনেক ফুট, এখন মনে হয়। হ্যাঁ, 9 চূড়া আছে। 9 চূড়া? 9 চূড়া। আচ্ছা, তুমি এদিকে ওদিকে এসো, তুমি ফ্রেমের বাইরে চলে যাচ্ছ। 9 চূড়া ছিল। আচ্ছা আচ্ছা, এখন ছোট করে ফেলাইছে। ছোট করে ফেলাইছে। আচ্ছা, এখান থেকে রথের দিন মাসির বাড়ি যাবে, আবার উল্টো রথের দিন এখানে আসবে, এসে তারপরে এখানে থেকে জায়গা মতো স্থায়ী থাকবে। হ্যাঁ, আমাদের ভান্ডার লুট আছে মাসির বাড়িতে। হ্যাঁ, মাসির বাড়িতে তো ভান্ডার লুট, তো বিরাট বড়। হ্যাঁ, আমি তো কি বলে পড়েছি, আগেও দেখেছি অনেকের ভিডিওতে, তাই জন্য। তো এমনিতে জগন্নাথের থাকেন কোন মন্দিরে? ও যে ভেতরে, যে ভেতরে। হ্যাঁ, এবার হাঁটতে থাকি মূল মন্দির প্রাঙ্গণের দিকে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা এই জায়গাটি এখন অধিগ্রহণ করেছে। এখানে 3টি মন্দির আছে। এই প্রাঙ্গণ অঞ্চলে এই প্রবেশ করলাম। এর চারপাশে ছোটখাটো একটা দুটো মন্দির এবং আশ্রম মতো আছে, সেখানে বিভিন্ন লোকও আছে, তারা বোধহয় কাজকর্ম দেখাশোনা করে। আর এই আমার বাঁ দিকে দেখুন, এইখানে এটা রয়েছে একটি ঘোড়া, এটা হচ্ছে রথের ঘোড়া। আর এটা একটা আটচালা, এখানে ভোগ প্রসাদ অন্ন বিলি করা হয়। লোক আছে, সব লোক আছে। মানে এটা কি মানে কোনো ট্রাস্টের আন্ডারে এখন? না, মানে আচ্ছা আচ্ছা, মহারাজ ভাগ। এই যে গেট দিয়ে ঢুকছি,
এই যে সোজাসুজি আমার, এটা হচ্ছে বৃন্দাবন জিউয়ের মন্দির, 7 ফুট উঁচু, এটাই সব থেকে বড় মন্দির। আর ওই কোনায় যেটা ছোট্ট মন্দিরটি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের মন্দির। আর আমার বাঁ দিকে এটি হচ্ছে কৃষ্ণচন্দ্রের মন্দির। এবং হ্যাঁ, ওই যে জায়গাটা, ওইটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের মন্দির, ওটাই সব থেকে পুরনো মন্দির। আর এই ডান দিকেরটি হচ্ছে রামচন্দ্র মন্দির। এখন মজার বিষয় হচ্ছে যে এই কৃষ্ণচন্দ্র মন্দির 1745 সালে নির্মিত হয়। 8চালা মন্দির, ত্রিখিলান যুক্ত, প্রবেশদ্বারে টেরাকোটার কিছু কিছু কাজ দেখা যায় এবং ভেতরে রাধাকৃষ্ণের বিগ্রহ। এর ঠিক পেছনেই রয়েছে এই যে ছোট, এটি হচ্ছে চৈতন্যদেবের মন্দির। দেখুন মন্দিরগুলো অনেকটাই, কিছু কিছু জায়গা আপনারা দেখছেন না, এরকম সিমেন্টের কাজ, আসলে কি বলুন তো, নষ্ট হয়ে গেছে, সেগুলো আর ঠিকঠাক করে রাখা সম্ভব হয়নি, পুরোপুরি সিমেন্ট দিয়ে লেপে দেওয়া হয়েছে। এই চৈতন্যদেবের এই মন্দিরেই সামনের দিকটায় বেশ কিছু পুতুল রাখা আছে। এই পুতুলগুলো রথের সময় রথ সাজানোর জন্য ব্যবহৃত হয়, তখন বের করা হয় এই পুতুলগুলো। আর দেখুন এই যে মন্দিরের ঠিক সামনে একটি দরজা দেখছেন না, খুব ছোট আকারের। আসলে কি বলুন তো, হেঁটে আসলে এই ছোট দরজার মধ্যে দিয়ে মাথা নিচু করে ঢুকতে হয়, অর্থাৎ ঈশ্বরের কাছে মাথা নিচু করে প্রবেশ করো, এই হচ্ছে নিয়ম। এবার আসি বৃন্দাবন জিউ মন্দির, 7.5 ফুট উঁচু, সব থেকে বড় মন্দির। অনেকে মনে করেন বাগবাজারে গঙ্গানারায়ণ সরকারের পৃষ্ঠপোষকতায় 1810 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মিত হয়। 8চালা রীতির এই মন্দিরে রয়েছে অসংখ্য সুন্দর কাজ। এই প্রত্যেকটি ত্রিখিলানের উপরে দেখুন ছোট ছোট টেরাকোটার শিব মূর্তি রয়েছে, 12টি শিব মূর্তি রয়েছে, এবং সেগুলি সবই যেন একটা মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছে। 3টি খিলানের উপরেই এরকম 12টি শিব লিঙ্গ এবং শিব মন্দিরের নকশা করা আছে। এবার ভেতরে ঢুকলে দেখবেন দেয়ালে, সিলিংয়ে চমৎকার ফ্লেক্সোর কাজ। এখানেও দেখুন ঠিক ওই রকমই 12টি শিব মন্দির আছে। আর এর গর্ভগৃহে বৃন্দাবন জিউ এবং তার পেছনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথের সময় জগন্নাথ দেব এখান থেকেই রথে বসে মাসির বাড়িতে যান এবং আবার উল্টো রথে এখানে ফিরে আসেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্লেক্সোর কাজগুলো দেখছিলাম, বিশ্বাস করুন মুগ্ধ হয়ে যেতে হয়। যেরকম পৌরাণিক দেবদেবীদের ছবি আছে, আবার নানান রকম ফুলের ছবি আছে, এই ফ্লেক্সোর কাজগুলোতে আপনারা একটা ইউরোপীয় প্রভাব দেখতে পাবেন। এরপর আমরা যাই রামচন্দ্র মন্দিরের দিকে। এটি হচ্ছে রামচন্দ্র মন্দির, 1চালা শৈলীর 1চালা রামচন্দ্র মন্দিরটি চমৎকার পোড়ামাটির ফলকে তৈরি। আর পোড়ামাটির কাজগুলো লক্ষ্য করলে দেখবেন কোথাও রাধাকৃষ্ণ প্রেম কথা, কোথাও বা রাম রাবণের যুদ্ধে কিছু ছবি, সবই রয়েছে। এখানে রাম সীতা লক্ষ্মণের মূর্তি এবং এই বাইরের কাজগুলো দেখুন, দেখলে না চোখ জুড়িয়ে যাবে। বেশ কিছু জিনিস নষ্ট হয়েছে, আবার কিছু জিনিস আছে, তবে সংরক্ষণ বলতে যেটা হয় ঠিক অবিকল আগের মতো একই জায়গায় রেখে দেওয়া যত্ন করে, সেটা কিন্তু হয়নি। যে যে জায়গাগুলো আর কিছুই করতে পারেননি সেখানে সরাসরি সিমেন্টের প্রলেপ পড়ে গেছে। এটা একটু চোখে লাগে বই কি। পুরনো ঐতিহ্যকে যত্ন করার জন্য যতটা মনোযোগী হওয়া দরকার, যতটা ঐকান্তিক চেষ্টা থাকা দরকার, অর্থ সাহায্য করা দরকার, সেই সব ব্যাপারে আমাদের সরকারের কোনো লক্ষ্য থাকে না। কিন্তু কাজগুলো দেখলে বড় ভালো লাগে। দেখুন বাংলার ছোটখাটো শহরে, গ্রামে এরকম কত
হাতের কাজ রয়েছে, এরকম কত মন্দির রয়েছে, চোখ জুড়িয়ে যায়। কিন্তু এইরকম হাতের কাজ দেখলে গরমও কোথাও যেন ভ্যানিশ হয়ে যায়। এইটা হচ্ছে সেনদের পুরনো রাজবাড়ি। এখন এখানে কেয়ারটেকার থাকে, ওই উল্টো দিকেই হচ্ছে ওই বাড়িটা দেখাশোনা করে, সেই কেয়ারটেকার এই বাড়িতে থাকে। আর সম্ভবত কেউ থাকে না, প্রায় অনেকটাই পোড়ো হয়ে আছে বাড়িটা। অনেক আগে যখন বাড়িটা কিছুটা তবু ঠিক ছিল, তখন দু একটা নাকি শুটিংও হয়েছে এখানে। এখন অবশ্য আর সেসব কিছু হয় না। আমি এসে পৌঁছলাম মাসির বাড়িতে। ওই যে জগন্নাথ দেব রথে করে এখানে এসে থাকবেন, এখানে 7 দিন থাকবেন, এবং এই 7 দিন এখানে নানা অনুষ্ঠান হবে, এবং এখানে ভান্ডারা লুট ইত্যাদি হয়, প্রচন্ড হইচই চলে। আর ঠিক মাসির বাড়ির উল্টোর দিকেই হচ্ছে সেই বিখ্যাত সীতারাম ওমকারনাথ মিষ্টান্ন ভান্ডার, যাদের গুপো সন্দেশ খুব বিখ্যাত। আমি মিষ্টির দোকানের মানুষটির সাথে কথা বললাম যে হঠাৎ গুপো সন্দেশ এত বিখ্যাত হয়ে উঠলো কি করে। বলল, দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলি বলার পরে এর নাম ডাক আরো ছড়িয়ে পড়েছে। আমি নিজে খুব একটা মিষ্টান্নভোগী নই, বাড়ির জন্য কিছুটা মিষ্টি এনেছিলাম। যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা বলল বেশ ভালো খেতে, বেশ ভালো স্বাদের। আবার ওখান থেকে গাড়ি গড়ালো। এবার গাড়ি গড়াতে গড়াতে হঠাৎ একটা জায়গায় চোখে পড়লো তাঁত বোনা হচ্ছে। সত্যি তো, শান্তিপুরের নদীটা পেরিয়েই হচ্ছে গুপ্তিপাড়া, তো এখানে তো তাঁতকল থাকবেই। ওখানে গিয়ে দেখলাম পুরো মেশিনেই তাঁত বোনা হচ্ছে। বলল এটা একটা জামদানি শাড়ি নাকি তৈরি হচ্ছে, সুতো টুতো সব শান্তিপুর থেকে আসে, ওনারা বুনে আবার শান্তিপুরের হাটে নিয়ে চলে যান। এইবার এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে এখান থেকে আবার আমাদের গাড়ি গড়ালো। এবার এসে পৌঁছলাম নদীর তীরে। এর একদিকে হচ্ছে গুপ্তিপাড়া মহাশ্মশান, সামনে নদী। আর দেখুন এই নদী এতটা চওড়া, এখানে বড় বড় বাস যাচ্ছে, এবং তাতে করে দেখুন গাড়ি ঘোড়া, অটো, টোটো, ট্রলার, টেম্পো সব চলে আসছে এই বার্জে করে। খানিকক্ষণ নদীর পাড়েই এখানটা বসে থাকি, দেখি। এরপরে আসি একটি সূর্য মন্দিরে, সেখানে সম্ভবত এখন পুজো হচ্ছে। দেখুন পুজো হচ্ছে, আবার অনলাইনে ছবি দেখানো হচ্ছে, ডিজিটাল ইন্ডিয়া। এরপর ওখান থেকে বেরিয়ে যাই আবার রাধাকৃষ্ণের একটি মন্দিরে। এটিও সম্ভবত নতুন হয়েছে। আর চূড়াটা দেখলে অনেকটা দেখবেন যেন মায়াপুর ইস্কনের একটু প্রভাব আছে রঙের দিকটায়। এখানে একটু থাকি, একটু দাঁড়াই, একটু এদিক ওদিক করি। তারপর আবার গাড়ি গড়ায়, এসে পৌঁছয় স্টেশনে। তখন দুপুর 2টো বেজে গেছে, খুব খিদেও পেয়েছে। আর এমনিতে খাওয়ার হোটেল কিছু নেই, এই আদর্শ হিন্দু হোটেল, তাও বাচোয়া, সনাতন হিন্দু হোটেল নয়। এখানেই মাছ ভাত ডাল সবজি খাই। চেহারাটা এরকম হলো, কিন্তু রান্না খুব ভালো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ তৃপ্তি করে খেয়ে তারপরে ট্রেনে উঠলাম। ফাঁকাই ছিল ট্রেন, বসার জায়গা পেয়ে গেছি। চমৎকার দেখতে দৃশ্য দেখতে দেখতে মানুষজনের নানান কথা শুনতে শুনতে পৌঁছে যায়। আর এইসব জায়গায় ট্রেনে একটা জিনিস দেখবেন, সমস্ত ট্রেনটাই হচ্ছে পেট ফ্রেন্ডলি। এই যে একজন মানুষ কি সুন্দর ছাগল নিয়ে উঠে বসে আছে, দিব্য, কোনো ব্যাপার নয়। এসে পৌঁছে যায় আবার চেনা পরিচিত শহরে। একদিনের ভ্রমণের জন্য কিন্তু এটা একটা চমৎকার জায়গা আমি মনে করি। শীতকালে আরো ভালো লাগবে। যদি ঘুরতে আসেন শীতকালেই আসবেন। যাই হোক, চলি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম।
আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো জোরাজুরি নেই কিন্তু।